যাচ্ছে জলবায়ু। এই কদিন আগে দেখুন জানুয়ারির গোড়াতেই অভূতপূর্ব ঠান্ডার মোকাবিলা করেছি আমরা খোদ এই কলকাতা শহরে বসে। আর দেখুন 1 মাস যেতে না যেতেই এই ফেব্রুয়ারির শেষে আমরা রীতিমতো ঘামছি। আবহাওয়া আর জলবায়ু পরিবর্তনে পরিবেশের যে একটা বড় ভূমিকা রয়েছে সেটা আমরা সবাই জানি। পরিবেশ সচেতনতার অভাব, অভ্যাসের কারণে আমরা নিজেরাই যে এই পৃথিবীর কত বড় ক্ষতি করছি তা তো আর নতুন করে বলার নয়। পরিবেশের উপর প্লাস্টিকের কুপ্রভাব অপরিসীম। হ্যাঁ, বহু আলোচনা হয়েছে এই নিয়ে, তবে কাজের কাজ কতটা হয়েছে তা তর্ক সাপেক্ষ। কিন্তু একদম গোড়া থেকে এই সমস্যা ধরা, তার সমাধান এবং ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির প্রসার, যেটা কিন্তু খুব জরুরি টিকে থাকার জন্য, এই সব কিছুর কম্বাইন্ড উদ্যোগ বলা যায় রিক্লেম। কি এই রিক্লেম, কেন, কিভাবে, কোন ভাবনা থেকে, এই সব কিছু নিয়েই আজ কথা বলবো। স্টুডিওতে রয়েছেন আমার সঙ্গে আমাদের গেস্ট অনিমেষ গোস্বামী। স্বাগত জানাই আপনাকে। নমস্কার। অনিমেষ বাবুর সম্পর্কে একটু বলে রাখি, খড়গপুর আইআইটির পাস আউট অনিমেষ বাবু দেশে বিদেশে বহু আইটি কোম্পানিতে কাজ করেছেন এবং এখন এই রিক্লেম প্রোগ্রামের ডিরেক্টর। অনিমেষ বাবু, আমি যেভাবে বলছিলাম, মানে যে ভাবনাটা এই মুহূর্তে সবাই ভাবছেন যে রিক্লেম, সেটা ঠিক কি, কোন ভাবনা থেকে আপনি রিক্লেম প্রোগ্রামের শুরু করলেন? দেখুন, আপনি এটা বললেন পরিবেশ দূষণ, মানে আমরা ম্যাক্সিমাম সময় ভাবি যে বাতাসে যে দূষণটা আছে, কিন্তু দূষণে বাতাসে তো দূষণ অবশ্যই একটা চিন্তার কারণ, কিন্তু আমাদের বর্জ্যটা, যে বর্জ্য পদার্থ যেগুলো আমরা ত্যাগ করি, ফেলে দিই, ভাবি না তার পরে পরিণতি কি হচ্ছে, এই দূষণটা কিন্তু অনেক বেশি প্রভাব ফেলছে। আজকে যদি বাতাসেও ধরেন, ওই রিসেন্টলি একটা রিসার্চ বেরিয়েছে যাতে কলকাতার মানুষ কয়েক বোতল প্লাস্টিক বটল আমরা শুধু নিঃশ্বাসে গ্রহণ করি, মাইক্রোপ্লাস্টিক। কিছুদিন আগে, আমি জানি না দেখেছেন কিনা, মায়ের ব্রেস্ট মিল্কে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। কারণ এই প্লাস্টিকগুলো আমরা যত্রতত্র ত্যাগ করছি, এবং সেটাকে কাউন্টার করার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে আইন তৈরি করছি, পলিসি তৈরি করছি। কিন্তু ওই একটা নির্দিষ্ট মাইক্রন আমরা বেঁধে দিয়ে দেওয়া হয়েছে, যেটা তার নিচে বা উপরে মানে প্লাস্টিক ইউজ করা যাবে না, সবজিওয়ালা বসে মাইক্রন মাপবে, কিন্তু সেটা তো হয় না। জগৎ বদলে গেছে। আমাদের যখন জেন জি, জেন আলফা যখন আসছে, তাদেরকে আর জোর করে হুকুম করে কিছু করানো যাবে না, তাদের মধ্যে দিয়ে এই চিন্তাটাকে ঢোকাতে হবে। তো আমরা যখন প্লাস্টিক নিয়ে কাজ করতে শুরু করব ভাবলাম, তখন অনেকের কাছে গেলাম, তারা বললো যুব সমাজকে নেবে না, কলেজের স্টুডেন্টরা এইসব নিয়ে কিছু চিন্তা করে না, হ্যাঁ, তারা সিনেমা টিনেমা দেখে, গান বাজনা করে। অবাক হবেন জেনে যে আমরা যখন কাজ করতে শুরু করেছি, জেন জি যতখানি, আর মিলেনিয়ালেরও বাচ্চা মিলেনিয়ালরা যতখানি এই সম্বন্ধে অবগত এবং যতখানি জানে, আমরা ততখানি জানি না। তো আমাদের যদি কোনো চেঞ্জ আনতে হয়, তাদের দিয়েই আনতে হবে। তো এর জন্য আমরা যেটা করার চেষ্টা করছি, উপর দিয়ে যা হচ্ছে হোক, আইন হোক, সবই হোক, আমরা লোকজনকে এই বর্জ্য পদার্থ থেকে সার্কুলার ইকোনমি থ্রু দিয়ে আবার যখন নতুন কিছু তৈরি হচ্ছে, সেইগুলো অ্যাডপ্ট করা শুরু করাচ্ছি। কারণ যদি কনজিউমার হিসেবে আমি রিসাইকেল জিনিস পড়তে শুরু করি, তাহলে ম্যানুফ্যাকচারাররা এমনিই বানাবে। এবং এরকম বিদেশে তো এই ধরনের দোকানও রয়েছে যেখানে ইউজ প্রোডাক্ট বিক্রি হচ্ছে, রিসাইকেল হচ্ছে, যেটা আমাদের এখানে কিন্তু অনেকে আমরা লজ্জাবোধ করি। পুরোনো জামা কাপড় পরবো, অন্যের ছেড়ে দেওয়া জামাটা আমি কিনে পরবো, কোথাও যেন মনে হয় সেটা আমার স্ট্যাটাসটা মানে সেখানে একটু নিচু হয়ে যাবে। দেখুন, এই ভাবনাটারও তো পরিবর্তন আসা দরকার। এটাতে না 4-5খানা আর আছে, 3টে দিয়ে শুরু হয়েছিল। ওই যে আপনার সবুজ রঙের জিনিসটা দেখছেন, ট্রায়াঙ্গুলার, ওটা হচ্ছে রিডিউস, রিইউজ আর রিসাইকেল, 3টে ছিল। এখন 2টো আর আরো যোগ হচ্ছে। রিডিউসের আগে এসছে রিফিউজ, আর রিসাইকেলের আগে এসছে রিপারপাস। প্রথম হচ্ছে আমি রিফিউজ করব, নতুন প্লাস্টিকের জিনিস আমি ব্যবহার করব না, সেটা সবসময় সম্ভব হয় না। তখন আমি রিডিউস করব, কম ব্যবহার করব। তারপরে আমি সেই ব্যবহারটাকে মানে অন্যভাবে, মুখ্য উদ্দেশ্যটা হয়ে গেলে তারপর অন্যভাবে সেই জিনিসটা ব্যবহার করব। উদাহরণ হিসেবে যদি আপনি রিউজ দেখেন, রিডিউস আর একটু উদাহরণ বুঝতেই পারবেন।
আমাদের বাবা ঠাকুরদারা ঠাকুরমারা এরা কিন্তু এইগুলো সম্বন্ধে আমাদের থেকে অনেক বেশি জানতো। আমাদের জেনারেশনে মাঝে কিছু না জেনে হঠাৎ করে ঢুকে গেছি। টুথব্রাশ, আমি এখন বসে বসে ভাবছিলাম আমার বাবাকে আমি কলপ করতেন, উনি চুল করতেন, আমার মা কিন্তু কলপ টুথব্রাশ দিয়ে করে দিতেন। তার মানে টুথব্রাশের কাজটা যখন শেষ হয়ে যেত তখন সেটা চুল কলপ করার ব্রাশের কাজ। এটা রিপারপাস বলি। হ্যাঁ, রিইউজ হচ্ছে একই পারপাসে বারবার করে করছি। এবং আপনি যেটা বলছেন থ্রিফট, যেটা সেকেন্ড হ্যান্ড যেটা আমরা বলি, সেগুলো এখন আবার গালভরা নাম হচ্ছে প্রি লাভড, একটা নাম দিচ্ছে যারা অনেক অর্থবান তারা ওই বলে করছে, তার মধ্যে খারাপ কিছু নেই। যদি আমার বাড়িতে ছোট বাচ্চা থাকে, সে যদি অন্যের খেলনা, আগে খেলা ভাঙাচোরা নয়, আগের খেলনা যদি তাকে আমি দিই, সে কি কম আনন্দ পাবে? আমার মনে হয় না। এই চিন্তাধারাটা বড়দের মনে। তাহলে আমি যদি ছোট থেকেই এই অ্যাডপশন প্রসেসটা শুরু করি, আপনি দেখবেন মোবাইল ফোনের রিফারবিশ মোবাইল ফোন প্রচন্ড এখন চলছে। যারা আইফোন যারা আইফোন ব্যবহার দেখাতে চায় যে তারা আইফোন ব্যবহার করছে, কিন্তু কেনার পয়সা নেই, তারা কিন্তু এক মডেল আগের রিফারবিশড আইফোন, এবং সেটা ওয়ারেন্টির সাথে আসে। তো মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে বর্জ্যটাকে যতখানি কমানো যায়, পুরোপুরি বর্জন করতে পারলে আরো ভালো হয়। আমরা কম ব্যবহার করব, আর যেটুকু ব্যবহার করব সেটা যাতে তার জীবনটা যাতে টানতে টানতে যতখানি তাকে নিংড়ে নিতে পারি সেই জিনিসটা। রিসাইক্লিং এ যখন আসছি, রিসাইক্লিং হচ্ছে যখন লাইফটা বর্জ্য তৈরি হয়ে গেছে, এবার সেই বর্জ্যটা নিয়ে আমরা অন্য প্রোডাক্ট বানাচ্ছি। দেখুন, ওয়েট ওয়েস্ট নিয়ে আমরা অনেকই কাজ করি, যেমন সার তৈরি হয়, যেটা আমাদের সবজি টবজি খাবার টাবার ফেলে দিলে কম্পোস্ট যেটা তৈরি করা, সেগুলো নিয়ে অনেকেই কাজ করে। ড্রাই ওয়েস্ট নিয়ে কাজ এখন শুরু হচ্ছে। বার্সেলোনার ফুটবল জার্সি নাইকি যেটা তৈরি করে সেটা কিন্তু রিসাইকেলড প্লাস্টিক। তাহলে এবার আপনি বলুন, আপনি মহিলা বলেই বলছি, আপনি যে শিফন শাড়িটা পরবেন সেটা রিসাইকেল প্লাস্টিকের হলে একই দেখতে লাগবে, একই টেক্সচার লাগবে, অসুবিধাটা কোথায়? সেক্ষেত্রে তো আমরা অনেক সময় ভাবি যে সেটা আমাদের স্কিনে কোনো রকম ক্ষতিকর প্রভাব হতে পারে। বার্সেলোনার ফুটবলারদের স্কিন প্রভাব পড়বে না, তারা একদম কেন ওই উদাহরণটা নিচ্ছি, কারণ তারা 90 মিনিট শুধু দৌড়াচ্ছে। অনেকে বলতো গরম লাগে, তাদের গরম লাগে না, তারা ফুটবল খেলছে, তাদের ঘাম হচ্ছে, স্কিনে বেশি লাগছে। একদম। এবং এক্ষেত্রে কিন্তু এই আমাদের জানা অজানার ব্যাপারটা অনেকটা গুরুত্বপূর্ণ। আমরা অনেক কিছুই জানি না, এবং জানি না বলে হয়তো করি না, তাই না? তার মানে তো এটা জানানোর প্রয়োজন আছে। ইন্ডিয়া এনার্জি উইকে এবার গোয়াতে যেটা হলো, একটা ফ্যাশন শো হলো, শুধু রিসাইকেলড প্লাস্টিকের জামা কাপড় পরে বড় বড় মডেলরা র্যাম্পে হাঁটলেন, এবং আমাদের মিনিস্টারও, পেট্রোলিয়ামের মিনিস্টার হরদীপ সিং পুরী, উনিও রিসাইকেল প্লাস্টিকের জ্যাকেটই নাকি পরেন, উনি টুইট করলেন। কিন্তু আমাদের জামা কাপড় যে রিসাইকেল প্লাস্টিক দিয়ে তৈরি করে, এই চিন্তাটাই তো আমাদের নেই। বিদেশে দেখবেন অ্যাক্ট্রেসরা বড় বড় পার্টিতে যাচ্ছে, যেখানে ব্যাগ, তাদের হ্যান্ডব্যাগের উপরে লেখা আছে দিস ব্যাগ ইজ মেড ফ্রম 10 রিসাইকেলড বটলস। এটা বড় বড় গোদা ভাবে লেখা থাকছে। তার মানে কি, এটা একটা সেন্স অফ প্রাইড যে আমি পরিবেশের জন্য এটা করেছি। আমাদের উদ্দেশ্যটা সেটাই, আমরা অ্যাডপশনটা ড্রাইভ করছি, যাতে লোকে ইউজ করুক, ইউজ করে গর্ববোধ করুক। কলেজের স্টুডেন্টরা শুরু করার জন্য সবচেয়ে ভালো, তাদের বোঝানো সবচেয়ে, কারণ তারা অলরেডি জানে, এবং আমরা তাদের মধ্যেই কয়েকজনকে হয়তো বাণিজ্যিকভাবে ব্যবসা তৈরি করার সুযোগ করে দেবো। এইটাই হচ্ছে রিক্লেমের মেন উদ্দেশ্য। আচ্ছা, এই যে বাণিজ্যিকভাবে তাদের কিছুটা ইনকামেরও আপনারা সুযোগ করে দিচ্ছেন, সেটা কিভাবে, সেটা কি প্ল্যান? সেটা তারা নিজেদের আজকাল স্টার্ট আপস খুলতে পারে, আমরা তখন তাদের মেন্টরশিপ, ফান্ডিং জোগাড় করে দেওয়া, এইগুলো করতে পারি, কিন্তু উদ্দেশ্য মানে সার্কুলার ইকোনমির উপরে হতে হবে। সার্কুলার ইকোনমিটা একটু যদি বুঝিয়ে বলেন, সেটা কিভাবে হয়? সার্কুলার ইকোনমি হচ্ছে যেটা বর্জ্য সেটাকে আমি আবার ঘুরিয়ে প্রোডাকশনে ঢুকিয়ে দিচ্ছি, সেটাকেই র মেটেরিয়াল হিসেবে ইউজ করছি। আগে কি ছিল, র মেটেরিয়াল থেকে পদার্থ তৈরি হতো, তারপর আমরা বর্জন করতাম।
এবার সেই বর্জ্যটাকেই যদি আবার র মেটেরিয়াল বলে দিই তাহলে পুরো একটা সার্কুলার হচ্ছে। এটাই একদম যদি লেম্যানস ওয়ার্ডে বলি এটাই হচ্ছে সার্কুলার ইকোনমি। তো এই যে রিক্লেম 26 এই প্রোগ্রামটা কি? রিক্লেম 26 হচ্ছে এইরকম একটা কম্পিটিশন যেখানে আমরা কলেজের স্টুডেন্টদের বলবো যে তোমরা প্লাস্টিক বোতল জোগাড় করে আমাদেরকে দাও, 2 সপ্তাহ একটা সময় থাকবে, যেখান থেকে ওই প্লাস্টিক বটল যারা ম্যাক্সিমাম বাই ওয়েট করবে তাদেরকে ইনসেন্টিভাইজ করার জন্য আমরা কিছু প্রাইজ দেবো। আর এটা আমরা করছি কারণ আমরা সহজে বুঝে যাবো কারা ইন্টারেস্টেড। তো আমরা যে প্রসঙ্গটাই ছিলাম যে কেউ যদি ইন্টারেস্টেড হন তিনি কিভাবে এগোবেন? তারা আমাদের কাছে আসতে পারে, আমরা তাদেরকে গাইড করে, তারা যদি নতুন কোম্পানি খুলতে হয় তাদের প্রত্যেকটা কোম্পানির অন্য অন্য রিকোয়ারমেন্ট থাকে, আমরা পুরো এন্ড টু এন্ড তাকে সেট আপ করে যাতে তার গো টু মার্কেট অবধি। আর তাকে কি কিছু ইনিশিয়ালি ইনভেস্ট করতে হবে বা কিছু এরকম ধরনের? ইনভেস্টারও পাওয়া যায়, সেই সব কিছুই আপনারাই ব্যবস্থা করবেন? আমরা তাকে পুরো দস্তুর হেল্প করে দেবো, কিন্তু তাকে আমাদেরকে এইটুকু বোঝাতে হবে যে অন্যের পয়সায় ব্যবসা করলে সেই জন্য টিকে থেকে সিরিয়াসলি জিনিসটা করে। সেটা আমাদের ইনভেস্টাররা বিচার করে নেবে কাকে পয়সা দেবে কাকে দেবে না। কারণ নিজের যে সময়টা দেবে, আজকে ব্যবসাটা শুরু করে কালকে বললো দূর ভালো লাগছে না, যার পয়সা তার তো ডুবে যাবে, সেটাও তো তখন সাস্টেনেবল হবে না। আপনি ইনভেস্টার আপনারা জোগাড় করে দিবেন, তারপরের ধাপটা কি? তারপর সে তার ব্যবসা চালাবে, যেখানে আটকে যাবে আমরা তাদের রেগুলার মেন্টরিং করব, তারপর তাদের গো টু মার্কেট তারা কি ওই প্রোডাক্টটা তারা বানাবে? যদি তারা বানাতে চায়, কয়েকজন আর&ডির জন্য আমাদের কাছে এসছে, তারা নতুন নতুন জিনিস রিসার্চ করছে, তার জন্য ফান্ডিং চাইছেন, তারা শুধু ওইটা বানিয়ে যারা ম্যানুফ্যাকচারার তাদের সাথে হাত মিলিয়ে তারা প্রোডাক্টটা গো টু মার্কেট করার চেষ্টা করছে। প্রত্যেকটা কোম্পানির অন্য অন্য উদ্দেশ্য, মানে হেল্প লাগে। তো এর জন্য আমরা পুরো আমব্রেলাটাই দেব, যোগাযোগ করিয়ে দেবো। সবকিছুতে তো নিজেরা ঢুকে লাভ নেই, ইন্ডাস্ট্রিতে বড় বড় লোকেরা আছে তাদের সাথে, তারা আমাদের সাথে আছে, তাদের সাথে যোগাযোগ করে যাতে ব্যবসাটা দাঁড়ায়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে সেটা, যাতে ব্যবসাটা দাঁড়ায়, প্রফিটেবল হয়, সেইটা আমরা এনশিওর করার চেষ্টা করব। তো এইরকম একটা অভিনব ভাবনা আপনার মাথায় কিভাবে এলো? আপনি দেশে বিদেশে চাকরি করেছেন, অনেক নামি আইটি কোম্পানিতে চাকরি করেছেন, তারপর এটা কেন মনে হলো এরকম একটা কাজ করা যেতে পারে? দেখুন, এটা দুটো দিক। এক হচ্ছে বয়স হয়ে যাচ্ছে, এর জন্য প্রত্যেক দিন ঘুম যখন ভাঙে তখন মনে হয় যে জগৎ থেকে এত কিছু নিলাম, কিছু তো দিতে হবে, এই চিন্তাটা তো মাথা থেকে আছে। কিন্তু আমার ওই রকম সমর্থ নেই যে আমি বিরাট দান করতে বসে যাব, এবং সেটাতে আমি বিশ্বাসী হই। এই উদ্দেশ্যতে কয়েকজন দেখলাম যে একই চিন্তাধারায় তারাও ভুগছে, কিন্তু কি করবে সেটা ভেবে উঠতে পারছে না। তো আমরা একত্রিত হয়ে এটাকে শুরু করলাম। দ্বিতীয় জিনিসটা হচ্ছে কি, কলকাতায় শুধু নেগেটিভ কথায় এত ভরে গেছে যে ভাবলাম কিছু পজিটিভ করার চেষ্টা হোক। বর্জ্যটাকে নেগেটিভ হিসেবে যদি দেখি, সেটাকে আবার পজিটিভ ভাবে ঘুরিয়ে আনা যায়। এই জিনিসটা ইন্ডিয়াতে অন্য কোথাও হচ্ছে বলে আমার মনে হয় না, আমরা খুঁজে পাইনি, অ্যাটলিস্ট আমাদের রিসার্চে। এত ভালো উদ্যোগ, এবং সত্যি আপনি যেরকম বলছিলেন যে দেশের মধ্যে বোধহয় এটাই প্রথম হতে চলেছে এইরকম কোনো একটা উদ্যোগ। অনেক ধন্যবাদ জানাই আপনাকে অনিমেষ বাবু, সত্যি অনেক না জানা কথা আজ আমরা জানতে পেরেছি। তবে একটা কথা কি জানেন তো, সাধারণ মানুষ এগিয়ে না আসলে না কোনো উদ্যোগই সফল বা কার্যকর হয় না। রিক্লেম 26 শুধুমাত্র পড়ুয়াদের নয়, আপনাকে আমাকেও পরিবেশ বান্ধব অভ্যাস করে তোলার পাঠ দেবে, আর এরই সঙ্গে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ব্যবসায়িক মডেল গড়ে তুলে রোজগারের একটা নতুন দরজাও খুলে দেবে। পরিবেশ বাঁচুক পৃথিবী, সুরক্ষিত হোক আগামী প্রজন্মের ভবিষ্যৎ। আজ এ পর্যন্তই, দেখতে থাকুন নিউজ 18 বাংলা।